টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার গ্রামের বাড়ির পূজামণ্ডপ ও কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টা। বুধবার মহানবমীর দিনে ভিভিআইপি অতিথিদের পদচারণায় মুখরিত ছিল মির্জাপুর। পরিদর্শনকারী উপদেষ্টারা হলেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM আরিফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম ও কুমুদিনী পরিবারের সদস্যরা। পরে তারা কুমুদিনী হাসপাতালের মিউজিয়ামে এক চা চক্রে মিলিত হন এবং হাসপাতাল, নার্সিং কলেজ, উইমেন্স মেডিকেল কলেজ, মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেন। সন্ধ্যায় তারা রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করছে। এদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, আমরা সবাই এক ও অভিন্ন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, কুমুদিনী কমপ্লেক্সের চিকিৎসা সেবা ও শৃঙ্খলা দেখে তিনি অভিভূত। শহীদ দানবীর RP সাহা দেশের মানুষের কল্যাণে অসাধারণ অবদান রেখে গেছেন। একই অভিমত ব্যক্ত করেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টার এই সফরে কুমুদিনী কমপ্লেক্স ও মির্জাপুরের পূজা মণ্ডপ এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। ভাগ করে নিতে এসেছে। তো এটা হচ্ছে যে সকলকে আমি এই কথাটাই বলতে চাই, আমি শারদীয় শুভেচ্ছা জানাতে চাই এবং আমাদের দেশের সকল মানুষের সম্প্রীতির কথা বলতে চাই। কুমুদিনী একটা ঐতিহ্যময়ী জায়গা, যেখানে অসাধারণ সুন্দরভাবে তারা তাদের ঐতিহ্যটা, আমাদের ঐতিহ্যটাকে বাঁচিয়ে রেখেছে। আমরা যখন সুযোগ পাই এখানে আসি, আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। এখনও তো আমি দেখার সুযোগ পাইনি, ওদেরকে দেখার আগে তো তোমাদের সম্মুখে হচ্ছি। তো সেই জায়গাটার থেকে আমি তোমাদেরকে কটা কথা বলতে চাই যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা জিনিস অর্জন করতে চায় যে আমাদের উৎসবগুলো যেন কখনোই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোনো মানুষের, কোনো সংস্কৃতি, কোনো ঐতিহ্য, কোনো সম্প্রদায়ের কোনো কষ্ট তাদের বিকাশের জায়গা থেকে, প্রকাশের জায়গা থেকে তাদের কালচারাল এবং রিলিজিয়াস যে ঐতিহ্য সেটা প্রকাশ করার ক্ষেত্রে তারা যেন কখনো কোনো অন্তরায়, তাদেরকে কোনো অন্তরায়ের সম্মুখীন না হতে হয়। এটা হচ্ছে প্রথম বিষয়। এবং আরেকটি হলো যে এই কথাটি শুধু কথা নয়, গত বছরে তোমরা দেখেছো, এবছরে তোমরা দেখছো যে আমার 2টো মন্ত্রণালয় সর্বস্ব শক্তি দিয়ে এই পূজার মণ্ডপগুলোর সাথে এবং মানুষগুলোর সাথে থাকছে। আমি জানি আমাদের দেশের মানুষ সাধারণ, স্বাভাবিক, সুন্দর মানুষ কখনোই এই অরাজকতা করে না, আমাদের ছোটোবেলার থেকে এই অভিজ্ঞতা। কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে যে কিছু রাজনৈতিক কারণে, কিছু, আমি এটা অপসংস্কৃতি ছাড়া আর কিছু কী ভাষায় বলবো আমি জানি না, কিছু খারাপ কূটবুদ্ধির কারণে এই উৎসবগুলোকে কলুষিত করা হয় সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। সেটার ব্যাপারে আমরা যেমন সজাগ, তেমনি চাইবো এই দেশের মানুষও যেন সজাগ থাকে। কোনো সম্প্রদায়, সংখ্যালঘু, সংখ্যাগুরু বলে তো কোনো জিনিস নেই, আমরা সবাই নাগরিক। স্পষ্টত একটাই আমাদের অবস্থান, আমরা নাগরিক এই দেশে, এবং এটাকে আমরা অন্য কোনো ভাষায় ব্যাখ্যা করতে চাই। আরেকটি বিষয় হচ্ছে আমাদের প্রতিটি সম্প্রদায়ের সংস্কৃতি হচ্ছে আমার সংস্কৃতি, আমার দেশের সংস্কৃতি। এটাকে রক্ষা করা, বাঁচিয়ে রাখা, এটা আমাদের সবার দায়িত্ব এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সেটার ব্যাপারে অত্যন্ত সুদৃঢ়। আমরা, তোমরা এটাও লক্ষ্য করেছো যে আমাদের উপদেষ্টারা সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় নিজেরাও যাচ্ছেন, খোঁজ খবর রাখছেন এবং আমার 2টো মন্ত্রণালয় থেকে 1,76,000
নারী পুরুষ কর্মকর্তারা কর্মচারীরা তোমাদের পাশে আছে এবং প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমরা তাদের কাছ থেকে খবর নিচ্ছি, খবর দিচ্ছি। মেসেজ একটাই, সেটা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি ধ্বংস করা যাবে না এবং কোনো অপশক্তি রাজনীতিকে ব্যবহার করে সংস্কৃতি, এই সংখ্যালঘু সংখ্যাগুরু শব্দটাই তো একটা রাজনীতি, ঐক্যের বিপরীতে এটা দাঁড়ায়। তো আমরা একতার কথা বলতে এসেছি, আমরা সকল সংস্কৃতিকে ভালোবেসে গ্রহণ করে এই দেশটাকে সুন্দর করার প্রতিজ্ঞা নিয়ে এসেছি এবং আজকে কথাটা এটা। আর অন্য কোনো রাজনৈতিক প্রশ্নের জবাব আজকে হবে না, আরেকদিন হবে। ঠিক আছে? এখন যে 22 দিনের নিষেধাজ্ঞার সময়টা শুরু হচ্ছে অক্টোবরের 4 তারিখ থেকে। তো এখন আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে করে সফলতা আসছিল প্রায় 52.5% মানে রক্ষা হয়েছে। এবারও আমরা আরো বেশি উদ্যোগ নিচ্ছি, এমনকি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং এবার বিমান বাহিনী ড্রোন দিয়ে মনিটর করবে। তো সেদিক থেকে আমরা চাই যে ভালোভাবে হোক, কিন্তু আসলে বড় প্রশ্নটা আমি যেটা এবার মানে কম আহরণের পিছনে একটা বড় কারণ দেখছি, সেটা হলো যে অবৈধ জালের ব্যাপার, বিশেষ করে কারেন্ট জাল, তারপর চায়না দুয়ারি, এগুলো করছে কি একসাথে সবগুলোকে সেচে নিয়ে আসছে। তো সে কারণে আমরা যখন জাটকা সংরক্ষণ করেছিলাম, জাটকা সংরক্ষণের পরে কিন্তু তারা জাটকা ধরতে গিয়ে আরও অনেক মাছ ইলিশ একেবারে ধ্বংস করে দিয়েছে। সেজন্য এবার আমরা একটু বেশি সতর্ক থাকবো এবং আমরা আশা করছি যে এবার একটু হয়তো বেশি রক্ষা করতে পারবো আর কি। আর এটা তো আসলে এখন শুরু হবে নভেম্বরে থেকে আবার জুন পর্যন্ত, এর মধ্যে জাটকা সংরক্ষণ, আবার জাটকা দিনটা আমাদের যেটা থাকবে। সবচেয়ে বড় কথা হলো নাব্যতা এত বেশি কমে গেছে নদীর, যে ইলিশ তো একটা মাইগ্রেটরি মাছ, মানে সমুদ্র থেকে সে পদ্মা, মেঘনা এগুলোতে আসে, কিন্তু এই আসার রাস্তাগুলো অনেক জায়গায় ডুবোচর এবং অনেক জায়গায় মানে একদম ভরাট হয়ে গেছে। তো এই কারণেও এবার আমরা এই দেশে একটু কম পেয়েছি। আমরা আশা করছি যে সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয়, অন্য মন্ত্রণালয়গুলো আছেন তাদের মাধ্যমে আমরা কাজ করছি। একটু কথা বলছি, আমি সোহেল তালুকদার, ডিবিসি টেলিভিশনে কাজ করি। আমার ইলিশের আরেকটা আছে রাজনৈতিক একটু প্রশ্ন আপনার জন্য। Don't push back. 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 Don't push